সত্য ঘটনা অবলম্বনে রচিত উপন্যাস নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব ৪। সজল, এভাবে অসহায় দৃষ্টিতে আমার দিকে না তাকিয়ে বলো কি করবা? ইসরাত আগে বলেন তো আমার কি করতে হবে, তারপর আমি জানাবো করতে পারবো নাকি পারবো না। এই মেয়ে, মস্করা করো আমার সাথে? ইসরাতের হাত পা ঠান্ডা হয়ে আসছে আর সজলের পাশে দাঁড়িয়ে কথা বলার শক্তি পাচ্ছে না। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার সময় সজল এক হাত দিয়ে জড়িয়ে নিল। সজল কোলে তুলে নিয়ে চেয়ারে বসলো আর বলছে, এত ভীত হলে হয়? পাশে দাঁড়িয়ে কথা বলছি তাতেই জ্ঞান হারিয়েছো? সজল আলতো করে গাল ছুঁয়ে দিল। এতটা বছর অপেক্ষার পর প্রিয়তমার মুখটা এত কাছ থেকে দেখছে। মুখটা কত মায়া, শ্যামলা মুখখানা ঘামে একাকার, চোখ দুটো টানা টানা। কিছু চুল কপালে পড়ে আছে, চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিল কপাল থেকে। সজল ইসরাতের ডান হাতটা ধরলো, যেই ডান হাতে কালকে অনেক মারছে, সেখানে এখনো ব্যান্ডেজ করা আছে, ধরে সেখানে অনেকবার চুমু দিল আর বলতে লাগলো, সরি, আমাকে মাফ করে দাও, এভাবে কালকে মারা আমার উচিত হয়নি। ইসরাতের মুখের দিকে তাকাতেই সজলের কেমন অনুভূতি হচ্ছে। ইসরাতকে আরো কাছে যাওয়ার ইচ্ছে করছে। সজলের বোধগম্য হতেই নিজেকে দূরে সরিয়ে নিল। ইসরাতকে চেয়ারের ওপর বসিয়ে দিয়ে টেবিলের ওপর থেকে পানি নিয়ে ওর মুখে ছিটা দিল। ইসরাত লাফ দিয়ে উঠে বলতে শুরু করলো, আমি কিছু করি নাই, আমাকে মারবেন না, আমি কিছু করি নাই। এই অভদ্র মেয়ে, যেখানে সেখানে জ্ঞান হারাও, চেয়ারম্যান সাহেব কি তোমাকে ভালো কিছু খাওয়ায় না? আপনি একটা সাদা কাওয়া, বলেই দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। সজল, কি? আমি একটা সাদা কাওয়া? কি সমস্ত ভাষা শিখেছ? তোমারে দেখাইতেছি মজা। এই অভদ্র মেয়ে, দাঁড়াও। ইসরাত, জীবন নিয়ে পালাই, বেঁচে থাকলে পরে দেখা হবে, আগে তো এই খচ্চর বেড়ার থেকে পালাই। ইহানা, ফারিয়া, রিদিমা সবাই গেটের কাছে অপেক্ষা করছে। এত সময় হয়ে গেল, ইসরাত এখনো আসছে না, তাই চিন্তা করছে ওরা। ফারিয়া, স্যারের অফিস রুমে তো গেল প্রায় 1 ঘন্টা হয়ে আসছে, ইসরাত এখনো আসছে না কেন? রিদিমা, আমার তো মনে হয় স্যার ওকে আবার মারছে, চল আমরা গিয়ে একবার দেখে আসি। ইহানা, স্যার ওকে আবার কেন মারবে? আজকে ইসরাত কি কিছু করছে? স্যার এতটাও খারাপ না, সে ওকে শুধু শুধু মারবে। ফারিয়া, ইহানা, তুই তো দেখছি স্যারের পক্ষ টানছিস, কাল যে ওকে মারছে সেটা কি তুই দেখিস নাই? 1 ঘন্টা হয়ে গেছে, এখনো আসে নাই। রিদিমা, চল আমরা গিয়ে একবার দেখে আসি বাহির থেকে কি হচ্ছে। এই বলেই তিনজন সামনে আগাতেই দেখে ইসরাত দৌড়ে দৌড়ে গেটের কাছে আসছে। ইহানা, কিরে, এভাবে দৌড়াচ্ছিস কেন, কি হয়েছে? ইসরাত জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, আমার কিছু হয় নাই, আমি এখন বাড়ি যাচ্ছি, তোদের সাথে কাল দেখা হবে। ফারিয়া রাগ নিয়ে বলছে, দাঁড়া, তোর জন্য এত সময় আমরা অপেক্ষা করলাম, তুই আমাদের রেখে চলে যাচ্ছিস? ইসরাত গাড়িতে উঠে পারভেজকে বলছে, তাড়াতাড়ি গাড়ি চালাও, আমাকে যত তাড়াতাড়ি পারো বাড়িতে নিয়ে চলো। রিদিমা, কালকে ইসরাত স্কুলে আসলে ওর খবর আছে, আমাদের এভাবে রেখে চলে গেল। ফারিয়া, 1 ঘন্টা অপেক্ষা করলাম ওর জন্য, আর আমাদের সাথে ভালো মতো কথা না বলেই চলে গেল, আসুক কালকে। ইহানা, বাদ দে, হয়তো ওর খারাপ লাগছে তাই চলে গেছে, কালকে আসলে কথা হবে, যা তোরা বাড়িতে যা, আমিও বাড়িতে যাচ্ছি। ইসরাত বাড়িতে গিয়ে কাজের বুয়া মর্জিনাকে বলল, খালা আমার জন্য খাবার উপরে নিয়ে আসেন, আমি নিচে নামবো না, আমার শরীরটা খুব খারাপ। রুহানি খান রান্নাঘর থেকে বেরিয়ে জিজ্ঞেস করল, কেন মা, কি হয়েছে, শরীরটা কি বেশি খারাপ লাগছে? হাতে কি বেশি ব্যথা করছে? ডাক্তারকে কি বলবো? বাবা ভাইকে কল দিয়ে বলবো আসতে? ইসরাত, না মা, আমার এত খারাপ লাগছে না, মাথাটা ব্যথা করছে হালকা, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। বিকেলে আবার প্রাইভেট আছে, তাই আমি এখন গোসল করে খাবার খেয়ে ঘুমিয়ে যাব, সব বিকেলবেলা প্রাইভেট পড়তে যাব। রুহানি খান, আমি খাবার নিয়ে আসছি, আমি তোকে খাওয়াই দিব, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। সজল গাড়ি নিয়ে বেরিয়ে গেল ক্লাবের উদ্দেশ্যে। তার সব বন্ধুরা আজকে ক্লাবে তার জন্য অপেক্ষা করছে। দেশে আসার পর তেমনভাবে দেখা সাক্ষাৎ করা হয়নি। ক্লাবে ঢুকতেই দেখে আদনান, জামাল, রাব্বি, মাহফুজ ওরা বসে আছে। মাহফুজ এসে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস ভাই? অনেকদিন পর দেখা সবার সাথে। হ্যান্ডশেক কোলাকুলি করে বলল, তোরা সবাই কেমন আছিস? জামাল খান বলে উঠল, কেমন আছি মানে? আমার ছোট বোনটাকে মেরে আমাকে জিজ্ঞেস করছো কেমন আছি? সজল, তোর বোনটা অনেক বেয়াদব হয়েছে, তোকে বলেছিলাম আমি দেশে আসার আগে আমার বউটাকে দেখে শুনে রাখতে। জামাল, ও পিচ্চি একটা মানুষ, ছোট ও ভালো মন্দ কি বোঝে? কি এমন করছে যে তুমি ওইভাবে মারছো?
যার জন্য 10টা বছর পুড়ে হলাম ছাই, সে বলে আপনাকে আমার চেনার দরকার নাই। ও তোমাকে চিনবে কি করে? 10টি বছর তুমি ছিলে দেশের বাইরে, তাই তোমাকে চিনে নাই, বেশি অন্যায় করে নাই। শালা তুই তো ওর ভাই, তাই তো তোর বোনের অন্যায় তোর কাছে ধরা পড়ে নাই। বন্ধু তুই কিভাবে পারলি আমার নির্দোষ বোনটাকে খালি খালি মারলি? তুই বুঝবি না শালা, তোর মুখে লাগা তালা। আমার মনে আছে অনেক প্রেমের জ্বালা। শোন রে দোস্ত, ধৈর্য ধরি থাক, কেবলমাত্র দেশে ফিরলি বছরখানেক যাক। তোর ধৈর্যের মাথা খাই, এত ধৈর্য ধরার সময় আমার কাছে নাই। করিস না দোস্ত মাথা গরম, লোক জানাজানি হলে পাবি শরম। কারণ আমার বোনটা যে অনেক ছোট, হোক না সে যত ছোট, অন্য কিছু খুঁজি না। এই মুহূর্তে তোর বোনকে ছাড়া আমি কিছু বুঝি না। বিদেশ ফেরত দোস্ত আমার, এখনো তুই অনেক বোকা। টাকা আমার পানে, বোনকে যে তুই ভালোবাসিস বোন কি তা জানে? আদনান, তোরা শালাদুলা ভাই কি শুরু করলি? কিসের খেলা লাগে যেন বসাইছিস ছন্দের মেলা। সবাই একসাথে হেসে উঠল। রাব্বি, কাহিনীটা কি আগে খুলে বলতো, এতটুকু পিচ্চি ভাবির গায়ে কেন হাত দিলি? সজল, তোদেরকে কি বলবো দুঃখের কথা, এত বছর পর ফিরে এসে সকালবেলা স্কুলে গিয়ে ভেবেছি তোর ভাবির মুখটা দেখব, কিন্তু সে 11টা বাজে নাচতে নাচতে স্কুলে আসছে, তখন কার না মেজাজটা খারাপ হয়। জামাল, তাই বলে তুই আমার বোনটাকে মারবি? ও কি জানে তোর মতো বুড়া দামড়া বেটা ওরে দেখার জন্য অপেক্ষা করছে? আদনান, রাফি, মাহফুজ সবাই একসাথে হাসাহাসি শুরু করে দিল। সজল বলে উঠল, ভালোবাসা কোনো বয়স মানে না। আমি সজল চৌধুরী যদি চাই প্রতি রাতে এক একটা মেয়ের সাথে রাত কাটাতে পারি, কিন্তু আমি প্রথম ও যৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, এ দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি, আপন করে রেখেছি। গান শেষ করে সজল ক্লান্ত চোখে সবার দিকে তাকালো। আদনান, আরে ভাই মন খারাপ করিস না, ভাবি একদিন তোকে পাগলের মতো ভালোবাসবে। রাব্বি, ভাবিকে ওদিন দেখলাম ফুচকা খেতে, পাশে তার সঙ্গভঙ্গ সাথে ছিল। ভাবির একটা বান্ধবীকে আমার অনেক ভালো লাগে, কিন্তু আমার তো বউ আছে। জামাল, শালা নজর ভালো কর, বিবাহিত হইয়া এখনো ভালো লাগে। ভাবিকে বলে দিব পরের বার দেখা হলেই। সজল, তোরা থাক, আমার যেতে হবে, কাজ আছে, বলেই বেরিয়ে গেল। আদনান, আমিও বের হচ্ছি, রাতে দেখা হবে। সবাই বেরিয়ে গেল যে যার মতন। পরের দিন সকাল 9টা বাজে চেয়ারম্যান সাহেব নাস্তা করছে, আর রুহানি খানকে জিজ্ঞেস করলো, আমার মেয়ে কোথায়, এখনো ঘুম থেকে ওঠে নাই? রুহানি খান, না এখনো ওঠে নাই, ওর জন্য রুমে রাস্তা নিয়ে যাব। ওকে তাড়াতাড়ি উঠে খাবার ও ওষুধ খাওয়াই সুন্দর মতো স্কুলে পাঠিয়ে দিও। যে ছেলেটা আমার মেয়েকে মারছে সে এখনো কিভাবে ওই স্কুলে টিচার আছে? ইসরাতকে এত তাড়াতাড়ি স্কুলে কেন পাঠান? আপনি কি কিছু করতে পারেন নাই আমার মেয়ের জন্য? আপনার ক্ষমতা দিয়ে কি হবে আমার মেয়ের জন্য যদি একটা টিচারকে সরাতে না পারেন? চেয়ারম্যান, ওকে মেরে ফেলতে আমার 1 মিনিট লাগবে না, কিন্তু ওকে আমি এখন কিছুই করব না। আমার আত্মসম্মানে হাত দিয়েছে। বলছে আমার মেয়ের নাকি কোনো যোগ্যতা নাই। আমার মেয়ের যোগ্যতা কি আগে ওকে দেখাবো, তারপর সেদিন আমি ওকে মেরে ফেলবো। তুমি এই নিয়ে বেশি চিন্তা করিও না, আর কথা না বাড়াইয়ে না ওকে ঠিকমতো স্কুলে পাঠাও, কোচিং করতে পাঠাও। রুহানি খান আর কথা বাড়ালো না, নাস্তার প্লেট নিয়ে উপরে চলে গেল। ইসরাতকে নাস্তা ওষুধ খাওয়াই গাড়িতে উঠিয়ে দিয়ে ড্রাইভারকে বলল, সাবধানে স্কুলে নিয়ে যেতে। ইসরাত ক্লাসরুমে গিয়ে দেখে রিদিমা, ফারিয়া, ইহানা সবাই তার জন্য অপেক্ষা করছে। রিদিমা, আমাদের অপেক্ষার প্রহর শেষ, ম্যাডাম চলে এসেছে। ফারিয়া, আসেন আসেন, আপনার জন্য অপেক্ষা করছি। আপনি যে কালকে আমাদের সাথে যা করেছেন তার শোধ নেওয়ার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসেন। ইহানা, কি শুরু করলি তোরা? 2টা মাত্র ক্লাসে ঢুকতে পারলো না, বেচারির সাথে ঝামেলা শুরু করে দিয়েছিস। আগে বসতে তো দে, একটু রেস্ট নিতে দে। ইসরাত, তোরা 2টা হচ্ছিস বান্ধবী নামে কালসাপ, ইহানাই হচ্ছে আমার বেস্টু, ও আমার দুঃখ কষ্ট সব বোঝে। রিদিমার ফারিয়া রাগী চোখে ইহানা আর ইসরাতের দিকে তাকাইয়ে, কি, আমরা দুজন কালসাপ? দাঁড়া তোদেরকে দেখাচ্ছি, বলেই দুজনকে ধরে কিলঘুষি মারতে শুরু করলো। এর মাঝেই বাংলা ম্যাডাম চলে আসতে একজন অন্যজনকে ছেড়ে দিয়ে নিজেদের জায়গায় বসে পড়ল। ক্লাস শুরু হয়ে গেল। সজল ক্লাসে ঢুকতেই ইসরাত নিজেকে গুটিয়ে নিল, মাথা নিচু করে রাখছে আর মনে মনে বলছে, আল্লাহ এই ব্যাডার থেকে আজকে বাঁচাই দিও, আর কখনো ব্যাডারে সাদা কাওয়া বলবো না। সজল ধমক দিয়ে, এই মেয়ে তোমার মন কোথায়? ইসরাত নিজের ভাবনায় মগ্ন, সজল যে ডাকছে সেই দিকে কোনো খেয়াল নেই। রিদিমা ইসরাতকে ধাক্কা দিয়ে বলল, ওই তোকে স্যার ডাকছে। ইসরাত লাফ দিয়ে উঠে বলতে লাগলো,
আপনাকে আর সাদা কাওয়া বলবো না, আমাকে এবারের মতো ছেড়ে দিন। পুরো ক্লাস ইসরাতের দিকে তাকিয়ে আছে, কি বলছে আবোল তাবোল। সবাই একসাথে হেসে উঠল। সজল, চুপ করো সবাই, এটা ক্লাস, এটা কোনো হাসার মঞ্চ নয়। পুরো ক্লাস চুপ হয়ে গেল। সজল, এই মেয়ে, এখনই আমার ক্লাস থেকে বের হও। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকো, অভদ্র মেয়ে। ইসরাত, সরি স্যার, আমি কথাটা এইভাবে বলতে চাই নাই। চুপ, আর একটা কথাও শুনতে চাই না। বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও, আমার ক্লাস শেষ হলে আমার অফিস রুমে গিয়ে দেখা করে আসবে। ইসরাত আর কিছু বলল না, মাথা নিচু করে বেরিয়ে গিয়ে ক্লাসের সামনে কান ধরে দাঁড়িয়ে আছে। অন্য অন্য ক্লাসের বাচ্চারা ওকে দেখে হাসাহাসি করছে। রিদিমা দাঁড়িয়ে বলল, স্যার, আমি ওর সাথে যেতে চাই। সজল, বুঝেছি বান্ধবী একা দাঁড়িয়ে আছে ভালো দেখাচ্ছে না, তোমাদের ওর সাথে যোগ দিতে ইচ্ছে করছে। যাদের ওর সাথে যোগ হওয়ার ইচ্ছে, আপনারা একটু দাঁড়ান, আপনাদের মুখটা দেখতে চাই। রিদিমা, ফারিয়া, ইহানা ওরা দাঁড়িয়ে গেছে। ফারিয়া, স্যার, আমি ওদের সাথে দাঁড়াতে চাই। বাহ, এরা লেখাপড়া করে পিএইচডি করতে না পারলেও বান্ধবীতে পিএইচডি করতে পারবে 4 জন। একদম মাঠের মাঝখানে গিয়ে কান ধরে দাঁড়াও। আর তোমরা 3 জন কালকে ফ্যামিলির কাউকে নিয়ে আসবা। যদি কাউকে নিয়ে আসতে না পারো, 3 জন একদম স্কুলে আসার নাম ভুলে যাও। ফ্যামিলি ছাড়া স্কুলে জানি না দেখি আমি। 4 জন মাঠের মাঝখান বরাবর কান ধরে দাঁড়িয়ে আছে। রিদিমা, ইসরাত, তোকে কতটা ভালোবাসি, তোর জন্য এই ঠাডা পড়া রোদে দাঁড়িয়ে আছি। ফারিয়া, স্যার দেখতে যতটা সুন্দর, কিন্তু তার কর্মকাণ্ড সব পিশাচের মতো। নতুন অবস্থায় কি করছে আমাদের সাথে। ইহানা, চুপ কর তোরা, রোদে দাঁড়িয়ে আছি, এমনি মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, আর তোদের বকবকানি শুনতে ইচ্ছা করছে না। ইসরাতের আবার শরীরে রোদ সহ্য হয় না, ওর চোখ থেকে পানি পড়ছে, পা দিয়ে দাঁড়াতে পারছে না, পা ফুলে যাচ্ছে। ঠাস করে মাটিতে লুটিয়ে পড়ল। ফারিয়া চিৎকার দিয়ে ইসরাত বলে উঠল, রিদিমা, ফারিয়া, তুই এখানে বস, আমি ওর জন্য পানির বোতল নিয়ে আসছি। ইহানা, তুই গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। রিদিমা, স্যার, ক্লাসে আসতে পারি? এই মেয়ে, তোমাকে না বলছি মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকতে। স্যার, ইসরাত অজ্ঞান হয়ে গেছে। সজল এই কথা শুনে মাত্রই দৌড় দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে মাঠের দিকে দৌড়াতে লাগলো। মাটিতে পড়ে আছে ইসরাত। ফারিয়ার পাশে বসে ওকে ডাকছে। ফারিয়াকে সরিয়ে দিয়ে ইসরাতকে কোলে নিয়ে অফিস রুমের দিকে যাচ্ছে। ফারিয়া রিদিমা স্যারের সাথে সাথে অফিসে ঢুকতে যাবে, তখনই সজল বলল, ভিতরে আসার প্রয়োজন নাই, আমি ডাকা ছাড়া কেউ যেন ভেতরে না আসে। সজল কোলে নিয়ে টেবিলের ওপর বসে ইসরাতের মুখের দিকে তাকিয়ে দেখে, ছোট মুখটা চুপসে আছে, ঘেমে একাকার হয়ে আছে কপাল থেকে। টপ টপ করে পানি পড়ছে, চুলগুলো এলোমেলো, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আলতো করে ইসরাতের গাল ছুঁয়েতে যাবে, এর মাঝেই দরজার বাহির থেকে ডাক শোনা যাচ্ছে, স্যার, আমি আসতে পারি? ইরফান ডাক্তার বলছি। সজল, আসুন ডাক্তার। ভেতরে আসতেই দেখে ইসরাতকে কোলে নিয়ে বসে আছে সজল। ইরফানের বুকে কেমন জানি ব্যথা অনুভব হচ্ছে। ইরফান, স্যার, ইসরাত নাকি অজ্ঞান হয়ে গেছে, আমি মেডিকেল রুমে নিয়ে যেতে এসেছি। কোনো দরকার নাই, একটু পরে ওর জ্ঞান চলে আসবে। আপনি হয়তো জানেন না ওর ব্লাডের সমস্যা আছে, আমাকে চেক করতে হবে। আপনি যদি ওকে আমার কাছে দিতেন। ওকে নেওয়ার জন্য হুইল চেয়ার নিয়ে আসেননি কেন? আমি ওকে কোলে করে নিয়ে যাব, আপনি আমাকে দেন, হুইল চেয়ার লাগবে না। হাত কেটে কুত্তাকে খাওয়াবো, কাকে কোলে নিতে চাও? সজল চৌধুরী হাঙ্গা করতে চাও বউকে? ইরফান, হোয়াট, কি বলছেন? কলিজা টেনে ছিঁড়ে ফেলবো, নেক্সট টাইম এমন চিন্তাভাবনা মাথায় জানি না আসে। যে হাত দিয়ে কোলে নিতে চাও, ওই হাত কেটে কুত্তাকে খাওয়াবো। কি বলছেন আপনি? আমার কোনো কিছুই মাথায় ঢুকছে না। আপনার হাঙ্গা করতে চাওয়া বউ মানে? ইসরাত শুধু আমার, ইসরাতের দিকে কেউ তাকালে সেটা আমি সহ্য করতে পারি না। আর তুই ওকে কোলে নিতে চাচ্ছিস? তোর তো সাহস কম না। কি বলছেন সজল চৌধুরী? আপনার মাথা হয়তো নষ্ট হয়ে গেছে। আমি চেয়ারম্যান সাহেবকে বলতে বাধ্য হব আপনি আজকে যা যা বললেন তার মেয়েকে নিয়ে। গেট আউট, এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যাও।